আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে সবাইকে নতুন অধ্যায়ের স্বাগত। যে নতুন একটা অধ্যায় শুরু করতেছি আমরা। তাহলে নতুন অধ্যায়টা হলো কোষ রসায়ন। তার মানে বুঝতে পারছো কোষের মধ্যে যে রসায়ন আছে, তাই না? এটাই হলো কোষ রসায়ন। তো কোষ রসায়নে প্রথমে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা সম্পর্কে জানবো। ভিন্ন ভিন্ন বই থেকে যেগুলো আছে সেগুলো জানবো, কারণ এখান থেকে কিন্তু ভিন্ন বইয়ের কোশ্চেনও ভিন্ন বই থেকে কোশ্চেন আসে। যেমন কার্বোহাইড্রেটকে বেশ কিছু নামে রাখা হয়, যেমন কার্বোহাইড্রেটকে সংক্ষেপে কার্বস নামেও রাখা হয়। এটা অন্য বই আছে। সংক্ষেপে কার্বোহাইড্রেটকে সংক্ষেপে কার্বস নামে রাখা হয়। এছাড়া কার্বোহাইড্রেটকে আরেকটা নামে রাখা হয়, সেটা হলো স্টাফ অফ লাইফ। স্টাফ অফ লাইফ এই নামেও রাখা হয়। তারপরে তো আমরা জানি কার্বোহাইড্রেটকে সরাসরি কার্বোহাইড্রেট বলে, কার্বোহাইড্রেট। আবার কিন্তু এটাকে বলা হয় পানিযুক্ত কার্বন। পানিযুক্ত কার্বন এই নামেও রাখা হয়। আরেকটা নামে রাখা হয়, যত নাম আছে সবগুলো মনে রাখো। এগুলো কার্বোহাইড্রেটেরই এত নাম। জলায়ন। এরপরে আর তো শর্করা তো জানো, শর্করা তো বলাই হয়, তাই না? হ্যাঁ, তাহলে এই নামগুলা কার্বোহাইড্রেট সম্পর্কে বলা হয়। এগুলো সবই কিন্তু একই, মানে কার্বোহাইড্রেটই এত নাম। বুঝতে পারছো? কার্বোহাইড্রেটকে এত নামে রাখা হয়। তাহলে নামগুলা কেন এরকম নাম হলো সেটা আমরা আগে বুঝবো, যে কেন এরকম নাম হয়েছে, কি কারণে এরকম নাম হলো আর কি। দেখো লেখা হয়েছে সব। আচ্ছা, তাহলে দেখো যে প্রথমে আমরা দেখি যে কার্বোহাইড্রেট, এটা যেহেতু আবুল হাসানের বই আছে কার্বোহাইড্রেট, এটার কেন নাম কার্বোহাইড্রেট হলো। হ্যাঁ, কার্বোহাইড্রেট নামকরণ হচ্ছে কার্বন আর হাইড্রেট, মানে কার্বন আর হাইড্রেট মানে পানি, হাইড্রেট মানে পানি। বুঝছো? তার মানে এটা হলো আসলে পানিযুক্ত কার্বন। এটা হলো পানিযুক্ত কার্বন, কার্বন আর হাইড্রেট। হ্যাঁ, মানে না, কিন্তু ইংরেজিতে কার্বোহাইড্রেট বলে, এটা বাংলা বলছি আর কি। কার্বোহাইড্রেট নাম কেন হলো, যে এটাই আসলে পানিযুক্ত কার্বন। এই যে পানিযুক্ত কার্বন, কারণ এই কার্বনটা পানির অণুর সাথে যুক্ত থাকে। কার্বোহাইড্রেট হলো এমন একটা যৌগ, যে যৌগে কার্বন পানির সাথে যুক্ত থাকে, যে যৌগে কার্বন পানির সাথে যুক্ত থাকে। এটাই বুঝা গেল কি? এটা হলো কার্বোহাইড্রেট। এখন দেখো, এটাকে আবার বলা হয় কার্বনের জলায়ন। মানে অর্থাৎ কার্বনটা যখন পানির মধ্যে থাকে, এটাই হলো কার্বনের জলায়ন। এটা হলো কার্বনের জলায়ন। তারপর বলা হচ্ছে যে পানিযুক্ত কার্বন, এইটাই আর কি পানিযুক্ত কার্বন। সংক্ষেপে দেখো, সংক্ষেপে দেখো কার্বস বলা হচ্ছে। সংক্ষেপে কার্বোহাইড্রেটকে কার্বস বলা হচ্ছে। তার মানে হচ্ছে এটা সংক্ষিপ্ত। যেমন অনেকেরই নাম কিন্তু অনেক বড় থাকে, কিন্তু দেখা যায় যে একটু ছোট করে রাখা হয়, তাই না? আমাদের সময় আমরা দেখছি আর কি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তো ওই আমার আমার এলাকাতে একটা স্যার ছিলেন। তার ওই স্যার রাজশাহী কলেজে ছিল, আমি রাজশাহী কলেজে পড়তাম আর কি। তো ওই স্যারের যে ছেলে ছিল, নাম ছিল ডালটন। হ্যাঁ, তো নাম ডালটন ছিল। তো উনি কিন্তু ডালটন বলে রাখতো না, ডাল বলে রাখতো না, ডালু বলে রাখতো। হ্যাঁ, তো বলতো এলাকা তো শুনতাম। তো হ্যাঁ, তো ওই মানে আমরা হচ্ছে যে খেলতাম, যখন বিকেলে হয়তো ক্রিকেট খেলছি, তো ওই সময় তখন হচ্ছে যে ওই স্যার দেখি ডাকতে হইতো, ডালু, ডালু। হ্যাঁ, তা আমরা বুঝতাম না যে কি রে, ডালু আবার কার নাম, জানি তো ডালটন, ডালু কার নাম, তো বুঝতাম না। তখন ও দিকে চলে যাচ্ছে, তখন বুঝতাম যে হ্যাঁ, তো তাহলে কি সংক্ষেপে তো কার্বোহাইড্রেট এরকম আর কি, যে কার্বস। হ্যাঁ, যেমন পঞ্চমীকে আমি কিন্তু পঞ্চমরও বলি, পঞ্চম না? আচ্ছা, সংক্ষেপে পঞ্চম। আচ্ছা, পুঞ্চ। হ্যাঁ, আচ্ছা, তো এরকম আর কি, বুঝছো, যে সংক্ষিপ্ত। তো এই কার্বসটা কিন্তু কার্বোহাইড্রেটকে সংক্ষেপে বলা হচ্ছে কার্বস। ঠিক আছে?
তারপরে স্টাফ অফ লাইফ মানে জীবনের কর্মী। স্টাফ অফ লাইফ মানে জীবনের কর্মী, বাংলায় বলা হয় জীবনের কর্মী। জীবনের কর্মী কেন? কারণ একটা জীবন বেঁচে থাকতে গেলে কার্বোহাইড্রেট লাগবে, কারণ কার্বোহাইড্রেট ভেঙে এটিপি তৈরি হয়। কার্বোহাইড্রেট ভেঙে কি হয়? এটিপি তৈরি হয়। বুঝতে পারলো কি? কারণ যদি টাকা বানানোর মেশিন থাকে, জাল টাকা না মানে সরাসরি, তাহলে ওর তো আর কিছুই করতে হবে না, তাই না? যখন টাকার দরকার মেশিনে মারাই চলে গেল, যখন যা খাইতে ইচ্ছা করছে, যেখানে করতে ইচ্ছা করছে, হ্যাঁ কাজ করবে না। না কোনো একজনের ধর আছে, সবার নাই। তো হ্যাঁ ঠান্ডা লাগছে, আরেকটু বাড়াই দিই, একবার বাড়ালাম, তারপর ঠান্ডা লাগছে বলে বন্ধ করে দেবো। আচ্ছা, তাহলে হচ্ছে যে এটাই হচ্ছে স্টাফ অফ লাইফ, জীবনের কর্মী। কারণ কার্বোহাইড্রেট ছাড়া জীবন অচল, বুঝছো? কার্বোহাইড্রেট ছাড়া জীবন অচল। এমনকি যে আমরা যদি কার্বোহাইড্রেট কম খাই না, ধরো তুমি কার্বোহাইড্রেট খাওনি, শুধু মনে করো যে মাছ মাংস খাইছো, তেল খাইছো, লিপিড এগুলো খাইছো, কার্বোহাইড্রেট খাওনি, তাহলে কি করবে তখন? আমাদের শরীর ওই প্রোটিনকে ভেঙে আগে কার্বোহাইড্রেট বানাবে, ওই লিপিডকে ভেঙে আগে কার্বোহাইড্রেট বানাবে। কারণ এটা হলো জীবনের কর্মী। কার্বোহাইড্রেট বানালে তারপরে এটিপি তৈরি হবে, কার্বোহাইড্রেট ভেঙে এটিপি তৈরি হয়। তো প্রোটিন খেয়েছে বেশি, প্রোটিনকে আগে কার্বোহাইড্রেট বানাবে, তার মানে জীবন চলতে গেলে কার্বোহাইড্রেট লাগবে। এখন কার্বোহাইড্রেট সংজ্ঞায় আসি, আমরা নাম দিয়ে জানলাম, তাই না? সংজ্ঞায় দেখো বলা হচ্ছে সাধারণভাবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সমানে গঠিত যৌগকে কার্বোহাইড্রেট বলে। তুমি যদি এই সংজ্ঞা দাও তাহলে কিন্তু জিরোর বেশি পাবা না। হ্যাঁ এই সংজ্ঞা দিলে জিরোর বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো এটা হলো আদিম যুগের সংজ্ঞা ছিল, পরে কিন্তু সঠিক সংজ্ঞা শেষের দিকে আছে। এই প্যারা পাওনি? না সহজ ভাষায় লিখলে মার্ক আছে, কিন্তু এখন তুমি এটা বুঝছো না তাই এটা কঠিন মনে হবে, কিন্তু যখন বুঝে ফেলবে তখন এটাই সহজ মনে হবে। হ্যাঁ আচ্ছা দেখো, এটা একটু লাইন বাই লাইন পড়বো, কারণ অধ্যায়ের প্রথম তো ডিটেলস একটু ডিপলি ভাবে জানতে হবে। এই বই আনো নিজে, সরাসরি তাও তোমাকে অনেক ধন্যবাদ যে ঘুম থেকে সরাসরি আসছে। আমি ফোন দিয়ে শুনে নিয়েছি স্যার। তাই আসলে ঘুমালে তো সমস্যা, মানে ছাত্র জীবনটা আসলে তো কঠোর পরিশ্রম, তাহলে তুমি পরে আর আরাম করতে পারো, ঠিক না? ওই যে ফেসবুকে একটা রেখা দিয়ে দেখাচ্ছে যে তুমি এখন ধরো কষ্ট করতেছো, তারপর আরাম, খালি আরাম, এদের নিচের দিকে নেমে যাচ্ছে। না আরো বেশি পেশার কি তোমার হচ্ছে যে পড়াশোনার পেশার তো নাই, অন্য পেশার পড়াশোনার পেশার তো হ্যাঁ ওটা ভালোবাসা ভাই, মানে পড়াশোনার পেশার না, তখন অন্য পেশার। অবশ্যই তুমি চাকরি করলে ওটা তো একটু না একটু পেশার থাকে, কিন্তু ওটার মধ্যে যখন তোমার টাকা আসবে, এখন দেখো এখন তোমার টাকা আসছে, এখন টাকা আসছে না, এখন টাকা আরো যাচ্ছে, তাই না? টাকা আরো যাচ্ছে না, তো তাহলে তুমি যখন ডাক্তার হচ্ছ তখন তুমি খালি টাকা আসছে, এক মিনিটে একটা রোগী দেখবা 1000 টাকা দিবা, তারপরে পরীক্ষা নিরীক্ষা দিবা, ওখান থেকে পার্সেন্টেজ পাবা 55%, তোমার খালি টাকাই আর টাকা, মানে তুমি হ্যাঁ আসলে মেইন উদ্দেশ্য টাকাই থাকে, কারণ সত্যি বলতে তুমি যুক্তিতে দেখো যে মানে তোমার যুক্তিতে দেখলে তুমি বড় ডাক্তার হলে তুমি যত টাকা ইনকাম করতে পারবে, আর কোনো পেশাতে হালাল ভাবে তুমি এত টাকা ইনকাম করতে পারবে না, যতই যাই বলো এত টাকা ইনকাম তুমি করতে পারবে, তাই কিনা? এখন তুমি বলতে পারো যে বড় খেলোয়াড় হলে, কিন্তু ওটা তোমার নিজের হাতে নাই আসলে, কারণ তুমি চেষ্টা করলেই যে তুমি জাতীয় দলে চান্স পাবা ব্যাপারটা তো এরকমও না, তাই না? কিন্তু পড়াশোনা একমাত্র তোমার সম্পদ, এটা চেষ্টা করলে তুমি পারবে, এটা চেষ্টা করলে তুমি পারবে। তো এখন তোমার সময় পার হয়ে গেলে আর পারবা না, সময় যদি পার হয়ে যায় পারবা না, তাই কিনা? আজকাল কিন্তু মেয়েরাও অনেক বড় বড় ডাক্তার হচ্ছে, হার্ট স্পেশালিস্ট মেয়েরাও হচ্ছে, তারপরে তোমার শিশু বিশেষজ্ঞ মেয়েরা হচ্ছে, মেডিসিন বিশেষজ্ঞ মেয়েরাও কিন্তু হচ্ছে। তবে হ্যাঁ ছেলেরা একটু তুলনামূলকভাবে বেশি বড় বড় ডাক্তার, মেয়েরা তুলনামূলক কম, কারণ মেয়েরা হচ্ছে যে পরবর্তীতে আর কোন ডাক্তার হওয়া সহজ, মানে চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এটা দেখি সহজ। হ্যাঁ হ্যাঁ ও বেতন তো সবারই সেম, কিন্তু ওই যে বাইরে যখন রোগী দেখবা ওই সময় রোগী হ্যাঁ
হ্যাঁ হার্ট স্পেশালিস্ট হতে হবে, হ্যাঁ। তবে পরিবারতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তারে হার্ট না স্যার ও ভালো, হ্যাঁ মেডিসিন বিশেষজ্ঞ টাকা বেশি, মেডিসিন বিশেষজ্ঞের টাকা বেশি, আর এখন বর্তমানে পরিবারতন্ত্র বিশেষজ্ঞ টাকা বেশি, কারণ মানুষের ভেজাল খাচ্ছে না, পেটের সমস্যা হচ্ছে। আর মনে করো ওই ওই রাজশাহীতে যেগুলা পরিবারতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তাররা যখন ছুটিতে দিয়ে দেয় না, ভর্তি টাকা, টাকার বান্ডিল বান্ডিল, একদিনে মনে করো যে 2-3 লাখ টাকা নিয়ে চলে যাবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বাড়িতে তারা হবে না, হ্যাঁ হ্যাঁ। দেখো তাহলে এখন বললাম এই সংজ্ঞা দেওয়া যাবে না। এবার কি বলছে, যে যেখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1, অর্থাৎ যেটা সাধারণ সংজ্ঞা সেটাতে বলা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকবে এবং তাদের অনুপাত থাকবে 1:2:1। এটা এটা কেন নাম্বার হবে না, এটা কেন তুমি দিলে পরে পরীক্ষায় 0-এর বেশি কেন পাবা না, কারণ এটা আগের সংজ্ঞা ছিল, পরবর্তীতে গবেষণা করে দেখা গেল অনেক কার্বোহাইড্রেট আছে যাদের অনুপাত 1:2:1 হয় না, 1:2:1 হয় না। যেমন তুমি জানো চিনির কথা তো জানো, তাই না? চিনিতে আমরা কি 1:2:1 পাই না, তাই না? এখানে দেখো অনুপাত কিন্তু মিললো না, ঠিক কি না? তাহলে হচ্ছে এই কারণে ওই সংজ্ঞা, আদিম যুগের ওই সংজ্ঞা দিলে তুমি 0-এর বেশি পাবা না, কারণ এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য না। বুঝা গেল কি? সকল ক্ষেত্রে প্রযোজ্য না, তাই তুমি 0-এর বেশি পাবা না, 0 পাবা, এর বেশি পাবা না। হ্যাঁ হ্যাঁ ওটাই, ওই জন্য বলে দিলাম যাতে তুমি না লেখো। যদি 0 খেতে ইচ্ছা করে তাহলে ভিন্ন কথা। আচ্ছা, তো এখন বলছে দেখো, যেমন গ্লুকোজের ক্ষেত্রে মিলছে, গ্লুকোজের ক্ষেত্রে এই অনুপাত মিলছে, তাই না? C6H12O6, এটা কি গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু মিলছে, কিন্তু সকল শর্করার ক্ষেত্রে মিলে না, তাই এই সংজ্ঞা দেওয়া যাবে না। এখন বলছে দেখো যে তবে অনেক যৌগ আছে যেখানে এমন অনুপাত না থাকলেও সেটা কার্বোহাইড্রেট, অনুপাত মিলছে না কিন্তু কার্বোহাইড্রেট, যেমন সুক্রোজ বা চিনি, তাই না? আবার এমন অনুপাত থাকলেও সেটা কার্বোহাইড্রেট না। দেখো বলছে অনুপাত মিলে গেছে তারপর সেটা কার্বোহাইড্রেট না, যেমন ফর্মালডিহাইড, এটা যদি তুমি ইয়ে করো তাহলে ফর্মালডিহাইডে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ধরো, তো এখানে এখানে দেখো না হলো না তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে হচ্ছে এটা তো 2, এটা তো 1, ও ভুল হলো, দাঁড়াও আমি লিখি ঠিক করে, কলমটা লিখছে না ঠিক করে। হ্যাঁ এটা হচ্ছে CH2, দেখি আমি লিখে রাখছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এইটা ফর্মালডিহাইড, দেখো তার মানে এটা 1, এটা 1, তাহলে এটা কিন্তু মিলছে, কিন্তু এটা কার্বোহাইড্রেট না, কার্বোহাইড্রেট যে বৈশিষ্ট্য সেটার সাথে আবার মিলছে না, তাই বলছে যে অনেকগুলো এরকম মিলে যায়, যেমন হচ্ছে ফর্মালডিহাইড, তারপরে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি যদি পুরো দেখো H4O2, তাহলে এটাও কিন্তু আবার মিলছে, দুইটা মিলছে না, এটাও মিলছে, কিন্তু এটা কার্বোহাইড্রেট না, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যের সাথে মিলছে না, ঠিক আছে? তো কার্বোহাইড্রেট বৈশিষ্ট্য পরে করবো। তাই এই কারণে আধুনিক ধারণা, এই যে বলছে আধুনিক ধারণা অনুসারে নাইট্রোজেন বা সালফার সমৃদ্ধ সামান্য কিছু যৌগকে অন্যান্য বৈশিষ্ট্যের কারণে কার্বোহাইড্রেট অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এখন দেখো এবার সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা বলছে যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে, অথবা আমি এটা বিশ্লেষণ করছি মানে কি জিনিসটা, অথবা যারা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে সেসব যৌগকে কার্বোহাইড্রেট বলে। এই এত বড় সংজ্ঞা দেওয়ার দরকার নেই, পরেরটা দেবা। পরেরটা কি বলছে, কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এদের থেকে, হ্যাঁ হ্যাঁ তাহলে ডেরিভেটিভস বা উদ্ভূত যৌগসমূহ বোঝায়, বা এদের থেকে উদ্ভূত পদার্থসমূহকে কার্বোহাইড্রেট বলে। তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন এবং এদের থেকে উৎপন্ন পদার্থসমূহকে কার্বোহাইড্রেট বলে। তুমি এভাবে লিখতে পারো, লিখবা যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন এবং এদের থেকে উৎপন্ন পদার্থসমূহকে কার্বোহাইড্রেট বলে, এইটুকু লিখলেই হয়ে যাবে। এখন আগের সংজ্ঞায় যেটা বড় করে দেওয়া হলো যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে, যেমন ধরো এটা একটা আমি গ্লিসারলডিহাইড নামে একটা কার্বোহাইড্রেট, এটা ধরো কার্বোহাইড্রেট, এটা একটা অ্যালডিহাইড গ্রুপ, এটা হলো অ্যালডিহাইড না, এটা CHO থাকা মানে অ্যালডিহাইড। আরেকটা যৌগ ডাইহাইড্রক্সি অ্যাসিটন, এটা একটা যৌগ। তাহলে এটা অ্যালডিহাইড মূলক আছে এবং
কতগুলো হাইড্রক্সিল গ্রুপ, এই কতগুলো কতটা হবে, কমপক্ষে দুইটা, এটা মনে রাখবে, বইয়ে লেখা নাই যদিও। তাহলে তোমরা হলো এটা মনে রাখবা, কোন যৌগে লিখে রাখতে পারো, কোন যৌগে যদি একটি অ্যালডিহাইড বা একটি কিটোন, একের বেশি থাকতে পারে, একটি বা একাধিক লিখে দিতে, একাধিকও থাকলেও হবে, হ্যাঁ, একটি বা একাধিক, একটি অ্যালডিহাইড বা একটি বা একাধিক, বারবার এটা দিলে কেমন দেখায়, ব্র্যাকেট দিয়ে, একটি কিটোন একটি কিটোন থাকে এবং কমপক্ষে এটা সংজ্ঞার জন্য না, এটা বোঝার জন্য, কমপক্ষে দুইটি হাইড্রোফিল গ্রুপ থাকে, দুইটি ওইস গ্রুপ থাকে, তাহলে সেটা কার্বোহাইড্রেট। অনুপাত মিলুক বা না মিলুক, হ্যাঁ, কার্বোহাইড্রেট অনুপাত মিলুক বা না মিলুক, এই সূত্রটা মনে রাখতে হবে, অনুপাত মিলুক বা না মিলুক, তাহলে দেখো যে দুইটা, এখন যদি বেশি থাকে তাহলে কি হবে না, তাও হবে, ধরো এই যে এখানে ধরো আমি এরকম করে দিলাম, ধরো আমি বেশি দিলাম, তাহলে তো আরো হবে, আরো ভালো করে কার্বোহাইড্রেট, এখানে তো তিনটা দিলাম, তাহলে আরো বেশি করে কার্বোহাইড্রেট হবে, তাই না, কমপক্ষে দুইটা থাকতে হবে। এখন যদি একটু ব্ল্যাক হয়েছে কিনা, এখন তোমাদের সাথে সাথে শেখানোর জন্য আমি এখন একটু সূত্র লিখে নিব, তোমরা হচ্ছে খাতায় করবা এবং বলবা যে এটা কি বা কি মানে কার্বোহাইড্রেট কিনা সেটা বলবা। ওটা কি লিখলাম এই পাশে উপরে, তো এটা দ্বারা বোঝায় উৎপন্ন হওয়া, উদ্ভূত মানে যে কোনো একটা যৌগ তুমি ভাঙছো, ভাঙার পরে তুমি অনেকগুলো অ্যালডিহাইড গ্রুপ পাচ্ছ, অনেকগুলো ওইস গ্রুপ পাচ্ছ, ওইটাই হলো উদ্ভূত, কোনো তো ভাঙার পরে যদি তুমি অ্যালডিহাইড পাও এবং অনেকগুলা কমপক্ষে দুইটা ওইস গ্রুপ পাও, না মিলুক, অনুপাত মিলুক বা না মিলুক, সেটা কার্বোহাইড্রেট যদি এই শর্ত পালন করে। কি শর্ত? অ্যালডিহাইড অথবা কিটোন থাকবে, তার সাথে কমপক্ষে দুইটা ওইস থাকবে, ঠিক আছে। এখন আমি এরকম করলাম, ধর এখানে আমি অ্যালডিহাইড গ্রুপ দিলাম, কিন্তু এখন এখানে একটা ওইস, এখানে একটা ওইস দিলাম, মনে করো এখানে এটা করলাম, এইটা কার্বোহাইড্রেট হবে কি হবে না, এটা একটু তোমরা বলবা। হ্যাঁ, এটা যেহেতু আমি এই জিনিসটা বলিনি এই জন্য লিখলাম, এটা কার্বোহাইড্রেট আবার হবে না, কারণ কার্বোহাইড্রেটের একটা কথা হলো, কেন হবে না বলি, কার্বোহাইড্রেটের একটা কথা হলো কার্বন যোগ হাইড্রেট, তো যখনই এখানে একই কার্বনে যদি দুইটা ওইস থাকে তাহলে কার্বন যোগ হাইড্রেটের ব্যাপারটা হয় না, মানে এখানে এইচ থাকা মানে হলো কার্বন যোগ হাইড্রেট হয়, হ্যাঁ, মানে এই যে পানি তার সাথে কার্বন, কিন্তু এখানে ওইচ থাকলে কার্বন যোগ হাইড্রেট, অর্থাৎ হলো এটাও মাথায় রাখতে হবে যে কোন কার্বোহাইড্রেটের চেইনে কার্বন যোগ হাইড্রেট এটা আবার থাকতে হবে, মানে কার্বন যোগ হাইড্রেট বলতে একই কার্বনে দুইটা ওইচ থাকলে সেটা কার্বোহাইড্রেট না, একই কার্বনে দুইটা ওইচ যদি থাকে তাহলে সেটা কার্বোহাইড্রেট না, একই কার্বনে দুইটা ওইচ থাকলে সেটা কার্বোহাইড্রেট না, বুঝা গেল কি? আচ্ছা, এটা একটা কথা। আর একটা কথা মনে রাখতে হবে, এইখানে খেয়াল করো, এখানে একটা অ্যালডিহাইড মূলক আছে আর দুইটা ওইস আছে না, এই যে এই একটা এই একটা, তাহলে এটা কার্বোহাইড্রেট। এখানে দেখো কিটোন মূলক আছে না, কিটোন মূলক ওইস কয়টা আছে, একটা দুইটা, তাহলে কার্বোহাইড্রেট।
একই কার্বনে হতে হবে। আবার এটা কিন্তু সত্য। তুমি চিন্তা করলা যে দুইটা তো ওইস তো বেশি, মানে এটাও ধরো তুমি ইয়ে করে দিলা, ধরো এটাও ধরো এরকম করে দিলা, এরকম করে দিলা ধরো, হ্যাঁ? তো এখন তো তারপরে তো আমরা দেখছি দুইটা ওইস আছে না, একটা একটা কার্বহাইড্রেট না, কার্বহাইড্রেট না, কারণ একই কার্বনে দুইটা ওইস গ্রুপ থাকা যাবে না। কারণ সত্য হলো কার্বহাইড্রেট হতে গেলে কার্বন যোগ হাইড্রেট হওয়া লাগবে। কার্বন যোগ হাইড্রেট মানে বুঝতে পারছো তো, এটা যেমন পানির অনুপাত হয় না, এটা কি পানির অনুপাত করলে তাই হয়তো অনুপাত, তাই না? তাহলে আর এটা কি কার্বন, তাহলে কার্বন সবসময় পানির অনুপাতের সাথে থাকবে, এটা হলো কার্বোহাইড্রেটের সত্য। কার্বন সবসময় পানির অনুপাতের সাথে থাকবে, এটা হলো সত্য। কার্বন সবসময় পানির অনুপাতের সাথে থাকবে, কার্বন সবসময় পানির অনুপাতের সাথে থাকবে। এখন আমি যদি এরকম করতাম, এখন এটা কি কার্বোহাইড্রেট হবে বলো তো? হবে না, কারণ হলো হ্যাঁ ওইস তো নাই, একটা ওইস আছে, একটা আছে, একটা থাকলে তো হবে না, দুইটা থাকতে হবে, কমপক্ষে দুইটা, বেশি থাকলে তো হবেই, কমপক্ষে দুইটা ওইস থাকতে হবে। এবং অ্যালডিহাইড কয়টা আছে? একটা থাকবে, একাধিক না, সেটা সমস্যা না, কিন্তু ওইস দুইটা থাকতেই লাগবে। তাহলে এখানে ওইসটা দুইটা হলো না, একটা হলো, হবে হবে না, কমপক্ষে দুইটা থাকতে হবে। বুঝতে পেরেছো? যত বড়ই যৌগ হোক, অ্যালডিহাইড বা কিটোন এটা হলো প্রথম শর্ত, অ্যালডিহাইড বা কিটোন এটা হলো প্রথম শর্ত। ও কিটোন মানে এটাকে বলা হয় কিটোন, এই যে সি ডবল বল, এটাকে বলা হয় কিটোন, এরকম থাকাকে বলা হয় কিটোন। বুঝছো? হ্যাঁ এই যে চারটে তো, এই দুইটা এই যে এখানে, বুঝছনি? আর অ্যালডিহাইড হলো এটা, এটাকেও এইভাবে লেখা যায়, হ্যাঁ মোবাইলে দেখা যাচ্ছে এইভাবে লেখা যায়। এই আজকে অনেক আসেনি কেন? কোন গেছো? তাছাড়া অনেক সময় তোমরা ছোট মানুষ তো, বেশি স্বাধীনতা মানুষকে কিন্তু হ্যাঁ ঠিক আছে। এখন ক্যারিয়ার তৈরি করার সময়, এখন যদি গা ভাসায় দেওয়া যায় না, তাহলে কিন্তু বিপদ আছে, তখন পস্তাতে হবে, তখন কেন ভালো করে পড়িনি, যদি আজকে ভালো করে পড়তাম তাহলে তো চা বাওয়াতে হতো না, গাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম, পিয়নে চাকরি করে না অনেক সময়, তাই না? তো যদি ভালো করে পড়তাম তাহলে তো আজকে হুকুম শুনতে হতো না, আমি অফিসে বসে থাকতাম আর হুকুম দিতাম, ঠিক না? তারপরে ছোটখাটো চাকরি পেলেও তোমার আসতে হতো, ভালো করে পড়লে আজকে আমি বড় চাকরি করতাম, ঠিক না? হ্যাঁ ভালো কিছু করতে পারতাম। আবার তোমার হচ্ছে যে ডাক্তার হলে তো স্বাধীনতা, 100% স্বাধীনতা, রোগী ভালো হলো না হলো ওটা তোমার দেখার নাই, তুমি প্রেসক্রিপশন দিলা, রোগী ভালো হলো না হলো, কোনো বলবে এই রোগী ভালো হয় না কেন, বলবে না, অফিসের বস তোমার কিছু বলবে, তাই না? কিন্তু অন্য চাকরিতে, ইঞ্জিনিয়ারিং চাকরিতে কিন্তু ঝামেলা আছে, ইঞ্জিনিয়ারিং চাকরিতে তুমি প্রজেক্ট ঠিকঠাক পাচ্ছ না, আমার গালাগালি করে অবস্থা খারাপ করে। আমার কিছু স্টুডেন্ট চাকরি করে তো তাই বলছে যে মানে অন্যের অধীনে চাকরি করা এটা একটু না একটু ঝামেলা, আর স্বাধীন চাকরিতে কোনো ঝামেলা নাই। আচ্ছা তাহলে হচ্ছে বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, স্যার বলো কোনো কোশ্চেন আছে কি এইটুকুর মধ্যে? কোন জায়গাটা বলবো, প্রথম দিকে বলবো? আচ্ছা আমি প্রথম দিকে আবার বলি, হ্যাঁ। কার্বোহাইড্রেট নামকরণই হচ্ছে যেহেতু কার্বনের জ্বলন, অর্থাৎ হলো কার্বন পানির অনুপাতের সাথে থাকতে হবে, এটা হলো কার্বোহাইড্রেট মূল কথা। কার্বন কি পানির অনুপাতের সাথে থাকবে, এটা হলো মূল কথা। তাহলে তুমি যদি কার্বোহাইড্রেট গুলো দেখো তো এখানেও তো তাই, কার্বন কি পানির অনুপাতের সাথে আছে, তাই না? আচ্ছা প্রথম কথা মনে করা হতো কার্বোহাইড্রেট মানেই হলো 1:2:1 হবে, কিন্তু পরে দেখা গেল অনেক যৌগ আছে অনুপাত কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু সেটা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যের সাথে মিলছে না। বুঝা গেল কি? যে কোনো যে যেমন হলো ইমিটেশন যে ইয়ে থাকে স্বর্ণকারের দোকানে, যে এমনি এমনি আর কি দেখতে তো সোনার মতো, তার ওটা আসলে সোনা না, ইমিটেশন, হ্যাঁ সেই আর কি। তো এখন বলা হচ্ছে যে কার্বোহাইড্রেট হতে গেলে যে নতুন যে আধুনিক সংজ্ঞা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, মানে বোঝায় যে অ্যালডিহাইড মূলকযুক্ত হাইড্রক্সিল গ্রুপ, এটাকে বলে পলিহাইড্রক্সি। পলি মানে কি বহু, হাইড্রক্সিল তো জানো ওইস, তাই না? তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড মানে বোঝাচ্ছে যে বহু হাইড্রোক্সিল যুক্ত অ্যালডিহাইড, বহু হাইড্রোক্সিল যুক্ত অ্যালডিহাইড, অথবা পলিহাইড্রক্সি কিটোন, বহু
হাইড্রক্সিল গ্রুপযুক্ত কিটোন, ঠিক আছে, কোনো যৌগে যদি থাকে এবং ওটাকে ভাঙার পর সেখান থেকে যা কিছু বের হয়ে আসবে উৎপন্ন পদার্থ, তাকেও কার্বোহাইড্রেট বলা হবে। আমরা যদি গাণিতিকভাবে দেখি তাহলে গাণিতিকভাবে লিখি তাহলে এইভাবে যদি লেখো কার্বোহাইড্রেটের সংখ্যা তাও হবে, যদি কোনো যৌগে কমপক্ষে একটি অ্যালডিহাইড এবং কমপক্ষে দুইটি OH গ্রুপ থাকে তাহলে তাকে কার্বোহাইড্রেট বলে। বুঝা গেল কি? অথবা যদি কোনো যৌগে কমপক্ষে একটি কিটোন এবং কমপক্ষে দুইটি OH গ্রুপ থাকে তাহলে তাকে কার্বোহাইড্রেট বলে। বুঝতে পারছো? আর দুটো একসাথে লিখলে যদি কোনো যৌগে একটি অ্যালডিহাইড বা একটি কিটোন এবং কমপক্ষে দুইটি OH থাকে এবং কমপক্ষে দুইটি OH থাকে তাকে বলা হবে কার্বোহাইড্রেট। কমপক্ষে দুইটি, বেশি থাকলে তো কথাই নাই, কিন্তু শর্ত হলো দুইটা, একটা থাকলে হবে না। বই লেখা আছে কতকগুলোর কথা তো লেখা নাই, তোমাকে এটা বুঝতে হবে কতগুলো বলতে কমপক্ষে দুইটি, কমপক্ষে দুইটি, ঠিক আছে। আর একটা শর্ত কি, কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড মূলক ঠিকই আছে কিন্তু দেখা যাচ্ছে কোন একটা কার্বনেই OH দুইটা বসে আছে, কোন একটা কার্বনে OH দুইটা বসে আছে, তাহলে আর সেটা কার্বোহাইড্রেট হবে না। তাহলে সেটা কি কার্বোহাইড্রেট হবে না। একই জায়গাতে একই কার্বনে দুটো OH থাকলে সেটা কার্বোহাইড্রেট কেন হবে না? কারণ বলাই হচ্ছে যে কার্বোহাইড্রেট হচ্ছে কার্বনের জলায়ন, মানে কার্বনের সাথে পানি লেগে থাকবে এরকম একটা ব্যাপার। তো পানির অনুপাত তো তাহলে মিলবে না, এখানে যদি দুই জায়গায় OH থাকে তাহলে কি এটা দেখো এটা কি হচ্ছে, এটা তো পানির অনুপাতের সাথে মিলছে না। পানির অনুপাতে হতে গেলে তো এই যে এখানে H2 আর O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে যাবে, হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে যাবে, পানির অনুপাতের সাথে তো হচ্ছে না। আর তুমি যদি এটা নাই করে দাও তাহলে দেখো এটা যোগ করলে কি পানি হয় না? পানির সাথে কার্বন যুক্ত হয়ে আছে, বুঝলি? কার্বোহাইড্রেট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, মানে কার্বোহাইড্রেট জিনিসটা কি এটা ধরতে পারলা কিনা বলো, কোনো কোশ্চেন, বুঝার কোনো সমস্যা আছে জোয়ার নাই তো? আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী প্যারাতে আসি। দেখো দ্বিতীয় প্যারাতে বলা হচ্ছে হাইড্রেট অফ কার্বন, ওই যে যেটা বলা হলো কার্বোহাইড্রেট নামকরণটা হয়েছে, কার্বোহাইড্রেট নামকরণটা হয়েছে হাইড্রেট অফ কার্বন, অর্থাৎ পানির কার্বনের জলায়ন, অর্থাৎ কার্বনের জলায়ন বা পানিযুক্ত কার্বন। এর অর্থ দাঁড়ায় কার্বনের জলায়ন এক অণু পানির সাথে এক অণু কার্বন এই অনুপাতে গঠিত বিভিন্ন প্রকার যৌগ, সাধারণত ফর্মুলাটি মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য। বলছে যে এই যে আমরা যে সংজ্ঞাটা বলছি এটা মনোস্যাকারাইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যখন এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে একত্রে এক অণু সুক্রোজ গঠন করে, তখন সাধারণ ফর্মুলা কার্যকরী হয় না। অর্থাৎ হলো তখন কিন্তু অনুপাতটা মিলবে না, সাধারণভাবে অনুপাত মিলে না। কেন? গ্লাইকোসাইডিক মানে কি? গ্লাইকোসাইডিক মানে বুঝবা যে কোনো একটা কার্বোহাইড্রেটের সাথে অন্য কোনো গ্রুপ অথবা সরাসরি আরেকটা শর্করা আরেকটা কার্বোহাইড্রেট যদি যুক্ত হয় তাহলে সেটা গ্লাইকোসাইডিক। গ্লাইকোসাইডিক বলতে বোঝায় একটা কার্বোহাইড্রেটের সাথে আরেকটা কার্বোহাইড্রেটের অথবা অন্য কোনো যৌগমূলক গ্রুপ যুক্ত হওয়া, এটা হলো গ্লাইকোসাইডিক। কার্বোহাইড্রেট আবার বলবো, আচ্ছা কার্বোহাইড্রেটের সাথে ধরো এটা একটা কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের সাথে যদি আরেকটা কোনো গ্রুপ যুক্ত হয়, আরেকটা কোনো গ্রুপ, সাধারণত গ্রুপ বলতে এখানে বোঝায় কার্বোহাইড্রেটের সাথে অ্যাসিড অথবা অ্যালকোহল যুক্ত হয়, কার্বোহাইড্রেটের সাথে অ্যাসিড অথবা অ্যালকোহল যুক্ত হয় তাহলে সেটা হলো গ্লাইকোসাইডিক। সাধারণত এই দুটাই যুক্ত হয়, কার্বোহাইড্রেটের সাথে অ্যাসিড অথবা অ্যালকোহল যুক্ত হয়। তখন কি হয়? তখন এখনো পানি বের হয়ে যায়, বুঝা গেল? এটাকে বলা হচ্ছে যে গ্লাইকোসাইডিক বন্ধন, এটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। যখন গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের সাথে যখন অন্য কোনো গ্রুপ যুক্ত হবে তখন তার নাম হলো গ্লাইকোসাইডিক। কার্বোহাইড্রেটের সাথে অন্য কোনো গ্রুপ যুক্ত হলে তার নাম হলো গ্লাইকোসাইডিক। তাই এই হ্যাঁ আচ্ছা এই প্যারা পর্যন্ত হোক। এই যে আর একটুখানি আছে যে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80% কার্বোহাইড্রেট থাকে, এটা এমসিকিউর জন্য। আর এখানে মনে রাখতে হবে কার্বোহাইড্রেট উৎস কোথায় কোথায় কার্বোহাইড্রেট পাওয়া যায়। হ্যাঁ বলো, ওই যে শেষের দিকে দেখো লেখা আছে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের মানে পানি বাদ দিয়ে পাবো আমরা 50 থেকে 80% কার্বোহাইড্রেট, পাইছো? আর এখানে কার্বোহাইড্রেট উচ্চ পর্যন্ত। আগামী দিনে আমরা হচ্ছে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবো। আর পরীক্ষা তাহলে বুধবারে, হ্যাঁ পরীক্ষা তাহলে বুধবারে, পরীক্ষা হলো বুধবার, আমি লিখে দিচ্ছি।
বুধবার হচ্ছে ওটা আরো পড়াশোনা এগুলো আশা করি ভালো লিখতে হবে। হ্যাঁ, কোষ বিভাজন হ্যাঁ ছোট অধ্যায়, তাহলে এই পুরাটা একসাথে তৃতীয় এমসিকিউ আছে। আসসালামু আলাইকুম। তুমি কালকে দিয়ে দেবে, ঠিক আছে? কালকে দিয়ে দেবে। এই তুমি যাও না? কারণ যাও না? আচ্ছা কেন? আবার সারাদিন বসে এই তুমি যাও না?